লাগবে। চলুন সরাসরি চলে যাই ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনি তো রাসেল ভাই ঘটনাটা শুনেন নাই? আচ্ছা, এটা কি থার্ড নাম্বার? সেকেন্ডটা খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে। তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা, তো উনি আমাকে আগে বলেছিল যে আলিফ ভাই আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের কাছ থেকে ছেলের ঘটনাটা কালেক্ট করে, আজ থেকে 15 বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটের খিল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি ভাটের খিল, সীতাকুণ্ড থানাতে পড়েছে। তো ওনারা মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইড। তেমন সময় ওনাকে রাজি করানো হয় যে, মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মোবাইল তখন দামটা অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখা হয়, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিন মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের। তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেজন্য তিনি প্ল্যান করে এরকম ভাবে একটা প্ল্যান করে ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো, এবং যথারীতি উনি চিটং থেকে সীতাকুণ্ড আসেন। আর বাস দিয়ে সেদিন নামতে নামতে রাত 1টা বেজে যায়। ঘটনা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি এই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়, ঘুরিতে দেখি রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে, আকাশে পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের আলো দেখতে, চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিং এও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, এই ব্যাগটা এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও ব্যাপার মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না, এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায়, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে, 2টা রো, ওই লেগুনার মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থা একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে, এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে, এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই, আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন, আপনি কই যাবেন বলেন তো। বলে যে আমি ভাটের খিল যাব। বলে যে ভাটের খিল তো আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো, যদি এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না, তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে ওঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে ওই গ্রামটা, ওই ভাটের খিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে
ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথা থেকে পাইল? ওই যে এই লাশটা আমাকে থানা থেকে দিচ্ছে। লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস, ঠিকানা আছে, আমি এটা পৌঁছাই দিব। বলে যে কোথায় পৌঁছাই দিবা? বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, ভয়টাই পায় না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে একটা লাশের সাথে দেখতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না। কেউ যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না, তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠে। এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাতের বেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি? বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি পিছনে তাকালো, যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, 3 নম্বর মহিলা। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আরেকটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে যে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি? উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ, অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আছে নিয়ে যান, তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলো আপনি কি থানার কেউ নাকি? বলে না আমি থানার কেউ না। তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ভাই আরেকটা কথা বলি, লাশটা কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকা দিয়ে দেখে তার পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে, এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ তার ডান দিকে তাকে পিছু দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই। আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায়, এবং সূরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, পরে সূরা নাস, এবং পরে সূরা ফালাক পড়তে পড়তে জোরে জোরে পড়তে পড়তে খুব জোরে জোরে পড়তে পড়তে পিছনে চলে যায়। মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায়, এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করবো। যাই হোক উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে, এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয় এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক 7 পাঁচ চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই,
ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে, অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে, দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাগ ওয়াক। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত তার পরিচিত কেউ না। জিজ্ঞেস করে, ভাই আমি কোথায় আছি? বলে, এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। থপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে, আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে, মানে বাবা মার সাথে দেখা করার কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে, ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশ কি গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি, না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করে না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে দিন দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে, আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবার, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয়, আমি কি, মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনও এফেক্ট করছে কিনা। পরে হুজুর বলে, আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়েন। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনাটা আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন, আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল, আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আর কি, আসর করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে, মানে ওনারা এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল, কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা আমার লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো ডক্টর আলিফের কাছে, আমাদের হাতে সময় খুবই কম, অনেক গেস্ট আজকে, আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। জি বলবো ভাইয়া? জি ঘটনা বলবো। হ্যাঁ। আচ্ছা, আমার যে থার্ড স্টোরিটা সেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার শেখ জাহিদ নামে একজন আমাকে ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা, এবং তিনি পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি, গ্রামের ডাক্তার। মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব, মানে যারা ঢাকায় আসতে পারতো না, একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি। মানে এমবিবিএস ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন আর কি। তো রেগুলার সময় মাগরিবের, মানে রেগুলারলি তিনি রোগী দেখেন মাগরিবের আদান, মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়ে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই দিনও এক ব্যতিক্রম কিছু না, মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন, এমন সময় দেখা গেল বাইরে, তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসেছে।
বলে যে পাশের বাসে অমুক অসুস্থ, এবং উনিও জানতেন যে উনি অসুস্থ, খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থাটা দেখেন কি অবস্থা, মনে হয় সময় নাই আর। তো উনি বলে দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন, এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নাই আর কি, যে লোকটার জন্য গেছেন। তো যেহেতু জীবিত নাই, তো এখন দাফন কাফনের জন্য লোকজন সব ডিসিশন নিচ্ছে, এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার 2 ছেলে ঢাকা শহরে ঢাকায় থাকতে হয়েছে, গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত্রে 1টার দিকে। রাত্রে 1টার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থানে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির থেকে লোকজন বলে যে তো রাত্রে বাড়িতে যাবেন, আপনি থেকে যেতে পারেন। তখন যে আমাদের ঘটনা বলছেন, তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট, তার বাবা না সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে, আমাকে যেতে হবে, আমি চলে যাবো, সমস্যা নাই, আমি আপনি টেনশন করেন না। তো তার যে বাড়ি থেকে তিনি তার বাড়িতে যাবেন, সেই বাড়িতে যাওয়ার আগে যে ওই বাড়ি থেকে রাস্তা, একটা পাকা রাস্তা উঠতে হতো, এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যেতে হতো, এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ির দিকে যেত। তো তিনি কি করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন, এবং 7-5 চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশ ঝাড়টা পুরোটাই অন্ধকার ছিল আর কি। তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশ ঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। অনেক বড় বড় গাছ ছিল। তো ওই বাঁশ ঝাড় দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে পড়ে কবর, অনেক কবর বলতে রাসেল ভাই, মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবর গুলো, এখানে মানে কবরস্থান সবাই জানে, কিন্তু ওইটা আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা রাস্তাটা পাকা রাস্তার দিকে উঠে। উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন তার সামনে যে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি, খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, আহামরি কিছু না। উনি হাঁটা দিলেন, এবং উনি এইসব জিনিস খুব কম বিশ্বাস করতেন যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন, যেহেতু আগে কিছু দেখেননি, এখনো কোনো কিছু ভয় নাই তার। তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়। কুকুরটা বেশ বড় সাইজের, রাস্তা পার হয়ে যায়, এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান যে এখন কোনো প্রবলেম হয় না, এখন তো পাকা রাস্তা উঠে গেছি, পাকা রাস্তা থেকে নেমে গেলে আমার বাড়ি 4-5 মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে আগাতেই তিনি দেখলেন যে ওই বিড়াল না, কয়েকটা কুকুর তার সামনে দিয়ে আসছে, এবং তাকে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে, জেন না বা কিছু, কেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে, এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম, যে উনি যে বাড়িতে বাম দিকে নামবে আর ডান দিকে পরে শ্মশান ঘাট। তখন হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পুড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে, তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে। কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা, উনি দেখে যে না, পিছনে কেউ নাই। এরকম একবার পিছনে ঘুরেই ফেলে, যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে, বা 100 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না, কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ, লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পোড়াচ্ছে। তিনি খুবই মানে রিল্যাক্সড হন যে আসলে ঠিক আছে, লোকজন কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে, যে এমন সময় দেখলো যে যেই লোকগুলা লাশ পোড়াচ্ছে, এবং যে লাশটা ইভেন পুড়ছে তাকে প্রপারে দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পোড়ায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয়, কিন্তু ওই লাশটা মানে পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে, এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পোড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। তো একটা পর্যায়ে ওভারলুক করে সামনে শ্মশান ঘাটটা ক্রস করে গেলেন। ওয়েট এ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম, এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না। এলাকার লোকজনরা সবাই এই জায়গায় লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এই ধরনের লাশ পোড়াচ্ছে কেন, লাশ পোড়াচ্ছে কে তাইলে? উনি কি করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন, এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়জন লোক এই লাশ পড়েছে তার দিকেই তাকিয়ে আছে। তিনি কি করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এই পর্যায়ে তার কোনো প্রবলেম হল না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যে তিনি অজ্ঞান হয়ে যান, যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। পরের বা বাড়ির লোকজনকে নিয়ে যান ওই শ্মশান ঘাটে, যে আদৌ কোনো কিছু পুড়েছিল নাকি ওই দিন এখানে। পরে যদি আপনাকে আজকে কেউ পোড়ায়, পরের দিন সব দেখতে পারবেন যে
আপনার অনেক কিছু পুরনো পোড়া জিনিস পড়ে থাকে, তো লোকজন নিয়ে যায়, গিয়ে দেখে যে আদৌ ওখানে কিছু পোড়া ছিল না, পুরনো অবস্থায় কিছু পাওয়া যায় না। এটাই ছিল রাসেল ছোট ঘটনা, যদি আমি ছোট করে বলেছি। এবং এই শ্মশান তো অলরেডি পরিত্যক্ত ছিল, তাই না? পরিত্যক্ত ছিল, অলরেডি পরিত্যক্ত ছিল। কি মনে হয় আলিফ, এটা আসলে কারণটা কি হতে পারে? এবং আমি শেষ করিনি রাসেল ভাই। আচ্ছা শুনি। হ্যাঁ হ্যাঁ। তো কাঁচা রাস্তাতে যাওয়ার পথে, তার বাইরে যাওয়ার পথে, হ্যাঁ, তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক মানে দাঁড়ানো অবস্থায়, আগুন, আমি দূর থেকে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাশ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই মানুষটাই, কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা, কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পুড়ছে, তিনি কাশ ওই জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরে তিনি অজ্ঞান হয়ে যায় এবং বাসায় যে বলে যে এই ঘটনা, আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলিতে এরকম কেউ পজেস হয়েছিল বা তিনি আগে কেউ এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান যে সেখানে আগে পোড়ানো হতো, এখানে দেখে বাড়িতে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ ওখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, আপনাকে এবং আপনাকে। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগে, মানে গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার, আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা, আমি কাজটা করি, আমি নামাজটা পড়বো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে, আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা ধরে কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাবো ইয়াতে, আপনার মেইন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর একটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্ট ভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সে, তো 8-10 বছর হবে, দুজনে খুব হেলদি একটু স্বাস্থ্য। তো দাঁড়াচ্ছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে একটা গ্রিলের মতো আছে যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যে মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসছে। আর নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে, বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার বাবা, আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যায়। তো আমি নামাজের মধ্যে ওই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমার বারবার আমি সূরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়ে দেখে আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে? তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটা কে? বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলা? আমি বললাম কি বলো তুমি? আমি তো বসার থেকে দাঁড়ায় বললাম যে এই কি বলছো তুমি? আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় হাসতেছিল, এবং তার
এবং রাসেল ভাই বিশ্বাস করেন, এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি। আচ্ছা, okay. আমি এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবের এবং তার পাশে ওই মেয়েটা, মানে তিনজনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করে, আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে দুইটা ব্যাগ। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবের জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু এরকম জড় থাকে, ওরকম একটু হয়ে গেছে। তো মেয়েটা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম, কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল। এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার কার যে মেয়ে। তো আমার ওয়াইফ বলে যে, এই তুমি নামাজ শেষ করো তো, নাবেদের সাথে কেউ আসে। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা বলতেই পারলাম না। এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল। ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার ইয়াতে, আমি আমার বেডরুমে দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা বললাম, এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না মেয়েটা কে? বল, তুমি কি বলতেছো, কি না কি দেখছো? আসলে এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক দুইটা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ দুইটা। আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সব সময়। তো এই যে টেবিলের উপরে রাখছে, আর হলো বাবা তো নামাজ পড়তে, আর নাবেদ তো এই যে এই ঘরে, তো তোমার ছেলের ঘরে ইয়া পড়তেছে, টিভি দেখতেছে। তো আমি বললাম যে না, আমার তো মিলাইতে পারতেছি না। আমি করি না, আমি স্পষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না। মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে, ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না, বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না, মিতা এটা ঠিক না, আমি দেখছি কাউকে। তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম, এই নাবেদ তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে, খালু আমার সাথে তো কেউ আসে নাই, হ্যাঁ আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর, আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে কি মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখায় রাখছে। তো আমি এই ঘর ওই ঘর, আমার 3-4টা ঘর, আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না, আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যেই জিনিসটা জাগলো যে আমি এরকম জলজান্ত একটা মেয়েকে দেখলাম আমার চোখের সামনে, দরজা খুলে আমার দিকে তাকায় হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার ইয়াতে চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে পুরো ব্যাপারটাই যেন একটা, ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা না, এটা আসলে আমি কাউকে দেখছি। আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি, আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাকত ভাই আসেন এখানে এসে একটু আসলে ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যে বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি, বাড়িটা হলো 7তলা বাড়ি। তো এই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার 7তলাতে আমি বাগান করি। তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলো পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার ওইখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা। তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে 7তলায় যায়, ও একদম ছাদে যায়, আমি যে কাজ করি ও পাশে বসে থাকে। আমি আসলে আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গেছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি করে সারটার দেওয়ার করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছের নিচে, এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায় আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো আসলে আমার একটা অনুভূতি হলো কি যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে। বিড়ালটা তারপরে ওইখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে, মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে, অথচ আমার পিছনের দেয়ালটা
ও একদম পুরো একটা দেয়াল, আর তার পিছনে খালি স্পেস, মানে ছাদতলার উপরে যা হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেস গুলো। ভর দুপুর বেলা, মানে সকালবেলা, মানে 11টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলো, আমি পিছনে দাঁড়ায় আমি কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সূরা পড়লাম, সূরায় পড়ে বললাম যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে। এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরা ইখলাস পড়লাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা হলো ঘটনা হলো যে রাতে বেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল। আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার কথা ঘটনা বলেছি। ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতেবেলা একদিন আপনার 11:30 পৌনে 12টা বাজে। তো আমি ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন 11:30 পৌনে 12টার সময় আমি গেটটা খুলছি রাতেবেলা, তো বারান্দার স্পেসটা, আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি 3 তলায় থাকি, ও 3 তলা থেকে 4 তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। কারণ তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, এই আপনার সিঁড়ির নিভে গেছে। বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য ওই চার সাইড থেকে যে আলো আসতেছে, সেগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম। আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমন ভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যে আমি দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি। বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা, মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছে আর কি, যে ও এক সিঁড়ি টার্ন নেয়, আমি এক সিঁড়ি উঠি। এরকম করে উঠতে 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 ও করলো কি, আমার যে একদম ছাদের যে একটা টপ, যেটা মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল। ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায়, যে ওর পর আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল। মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাবে, চলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে আমি বিড়ালটাকে দেখলাম যেরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে আমি এখানে এই জিনিসটা হয়। আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, সে মানুষ যদি এগুলো জানে তাহলে মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি। আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর শিরশির করতেছিল। তো আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা, আসলে এই বিড়ালটা কোনো না, মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই, এই ছিল আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট আরো একটা বিরতি নিব এবং বিরতির পরে আবার যাব ডক্টর আলিফের কাছে। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং